নমস্কার, স্যাটারডে সাসপেন্সে আপনাকে স্বাগত জানাই। স্যাটারডে সাসপেন্সে আজ শুনবেন সম্পূর্ণ সোমের লেখা গল্প আয়না। গল্পটি দীর্ঘ হবার কারণে আমরা এই গল্পটিকে 3টি পর্বে বিভক্ত করেছি। আজ থাকছে গল্পটির প্রথম পর্ব। শুরু হচ্ছে আয়না প্রথম পর্ব। ঝোলের মধ্যে ভাজা মাছের টুকরোগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে কড়াইটা ঢাকা দিয়ে দিল লক্ষ্মী। তারপর হাতটা পাশে রাখা ঘটির জলে ধুয়ে বেরিয়ে এলো। বাইরে উঠোনে মাঝ জ্যৈষ্ঠের চড়া রোদ এসে পড়েছে। উঠোনের ঠিক মাঝ বরাবর একটা গন্ধরাজ লেবুর গাছ উঠে গিয়েছে। সেই লেবুর গন্ধ তিরতিরে হাওয়ার সঙ্গে নাকে এসে লাগলো লক্ষ্মীর। ওদের ওই বাগানটা বেশ খানিকটা জায়গা জুড়ে, সবই রতির হাতে করা। গাছপালার খুব শখ লোকটার। প্রতি সপ্তাহে শহর থেকে শাক সবজি ফুলের চারা এনে হাজির করছে, আর তারপর নিজের হাতে পরিচর্যা করে বড় করে তুলছে। উঠোনের দক্ষিণ কোণে রান্নাঘরের পিছনের দিকটায় মাচা বাঁধা আছে লাউ আর কুমড়ো গাছের জন্য। এদিকটা সে শুধু শাক সবজির জন্যই বরাদ্দ করেছে। প্রথম এহেন খেয়ালে বিরক্তি করেছিল লক্ষ্মী। পরিশ্রমের পয়সাগুলো গাছের পিছনে না ঢাললেই নয়, কিন্তু রতি বুঝিয়েছিল, ওরে, নিজের বাগানে ফলানো শাকসবজির স্বাদই আলাদা হয়, তার সঙ্গে কি আর বাজারের সবজির তুলনা চলে? চাষি পাড়ার গুপের দিয়ে শুনেছি আজকাল নাকি ক্ষেত খামারের সবজির মোটে বার হয়নি, তাই নাকি কি সব ওষুধপত্রে মিশিয়ে দিয়ে বিক্রি করছে, নয়তো মোটে লাভ হয়নি। আর ওসব খেয়ে তো এত ব্যায়ামও, তারপর আমরা নিজের বাগানে ফলে এনে খাবো, 4টে পয়সাও বাঁচবে আর অসুখও কম হবে। কথাটা মনে ধরলেও লক্ষ্মী কপট রাগ দেখিয়ে বলেছিল, ওসব কথা জানি না বাপু, গাছ লাগালে তার জন্য খাটনি আছে, ওসব কে করবে শুনি? তাছাড়া আগাছা হবে, পোকা ধরবে, ঠিকঠাক জল না দিলেও গাছ বাড়বে ভেবেছো? দুদিনেই শুকিয়ে মরে যাবে। আমি সারাদিন সংসার ঠেলে মোটে ওসব করতে পারবো নি। রতি বলেছিল, ওসব কিচ্ছুটি ভাবিস নে লক্ষ্মী, সব ব্যবস্থা আমি করে রেখেছি। আমাদের পাড়ার রতন মালির কাজ করে তো, ওর কাছ থেকে সব শিখে পড়ে নিয়েছি আমি। এতখানি বাগান একটু কাজে তো লাগবে, নয় পড়ে পড়ে আগাছা গচিয়ে যাচ্ছে। তা আখেরে লক্ষ্মীর লাভই হয়েছে। এখন বাগানের সবজি দিয়েই বেশ রান্না হয়ে যায়। ঠিক বাঁশের বেড়ার গায়ে রতি মাচাটা বেঁধেছে। মাচার পা বেয়ে উপরে ছড়িয়ে আছে লতাগুলো। তারই মধ্যে সুন্দর সুন্দর হলুদ রঙের কুমড়ো ফুল ফুটেছে। রোজ সকালে নিয়ম করে জল দেওয়া, পোকা লাগলে তার ওষুধ ছড়ানো, আগাছা পরিষ্কার করা, সবই করে রতি। ওই একটি শখ হয়েছে তার, সেদিকেই এগিয়ে গেল লক্ষ্মী। কুমড়ো ফুল ভাজা করবে। সকালে উঠোন ঝাড় দিতে গিয়ে চোখে পড়েছিল, তখনই ভেবেছিল দুপুরে ডালের সাথে কুমড়ো ফুল ভাজা করবে। কাছে গিয়ে দেখলো সুন্দর সুন্দর হলুদ কুমড়ো ফুলে ছেয়ে আছে মাচাটা। টপাটপ 10-12টা ফুল কোচরে ভরে নিয়ে ফিরল রান্নাঘরের দিকে। ওদিকে মাছটাও চাপিয়ে এসেছে, পুড়ে না যায়। ঠিক তখনই নজরে পড়ল উঠোনে বেড়ার ঠিক গেটের পাশে টগর গাছটার গোড়ায় কি একটা চকচক করছে। রান্নাঘর থেকে সোজা তাকালে মুখোমুখি বাঁশের বেড়ার দরজা। ওটাই বাড়িতে ঢোকার মূল দরজা। উঁচু 1 মানুষ সমান চেলা বাঁশের বেড়া। সারা বাড়িটাই এরকম গোল করে বেড়া দিয়ে ঘেরা। গেটের ওইখানটা ফুলের গাছ। বড় গাছ বলতে টগর, শিউলি, আর গেটের একদম ধারে রঙ্গন গাছ। ছোটর মধ্যে ডালিয়া, গোলাপ চারা, 3-4 রকমের গাঁদা ইত্যাদি। বড় গাছগুলো যদিও বিয়ের হওয়া থেকেই দেখে আসছে লক্ষ্মী, কিন্তু ছোটগুলো রতির কাণ্ড। সারা বাগান জুড়ে শাক সবজি ফুলের
বাহার ভরিয়েছে। লক্ষ্মী চকচকে জিনিসটা দূর থেকে ভালো করে ঠাউর করতে পারল না। রোদ পড়ে চকচক করছে। দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকে ফুলগুলো কোচর থেকে রেখে মাছের ঝোলটা নেড়ে পাশের বাটিতে ঢেলে দিল লক্ষ্মী। তারপর পায়ে পায়ে বেরিয়ে এলো আবার। অপার কৌতূহলে উঠোনের টগর গাছটার গোড়ায় পৌঁছে গেল। কাছে গিয়ে দেখল একটা আয়না, কাঠের হাতলওয়ালা, চারপাশে গোল কারুকাজ করা হাত আয়না। কাঠের চারপাশটা ফুটো ফুটো করে কলকা আঁকা। হাতলে খোদাই করা নকশা ডাঁটি অবধি নেবে এসেছে। হাতলের কাঠটিও নেহাত ফেলনা নয়, বেশ বাহারি দেখতে জিনিসটি। ইস রে, লক্ষ্মীর কত দিনের শখ এমন এক হাত আয়নার। হারুর বাপকে বলে বলে হয়নি। এবার শিবরাত্রির মেলায় সাজের দোকান খুঁজে খুঁজে দেখলো কত। তা মাস কয়েক আগে পাশের বাড়ির ছোট বউ পারুলকে তার স্বামী নিতাই শহর থেকে এক বাহারি হাত আয়না এনে দিল। নিতাই শহরে এক বাবুর গাড়ি চালায়, ভালোই রোজগার। সে বাবুই নাকি কিনে দিয়েছে পুজোয় নিতাইয়ের বউয়ের জন্য। নিতাই লক্ষ্মী পুজোয় বাড়ি এসে পারুলকে সেটা দেয়। তা সেই থেকে কি দিমাগ তার। সারা দিন জানলার পাশে বসে চুল বাঁধছে আর আয়নায় মুখ দেখছে, আর পাড়ার বউদের ডেকে ডেকে দেখাচ্ছে। দেখেই তো গা জ্বলে যায় লক্ষ্মীর। তবে মুখে যাই বলুক, মনে মনে তখনই ঠিক করে ফেললো এবছর শিবরাত্রির মেলাতে ওই রকম একখানা আয়না কিনবেই। প্রতিবারের মতো এবারেও চুড়ি, টিপ, কানের দুল, ঝুমকো, হার ইত্যাদির দোকান মেলায় বসেছে। কিন্তু সেগুলোতে অনেকটা ঘুরে ঘুরে খুঁজেও ওই রকম একটা আয়না পেল না সে। একটা দোকানে হাত আয়না ছিল, কিন্তু সেটা নেহাতি হক্কিকারি মাল। পাড়ার গোপের দোকানে ঢের পাওয়া যায় ওরকম। শেষমেশ রতি বিরক্ত হয়ে বলেছিল, এটা পাচ্ছিস এখন, এটাই নে না বাপ, আমি নয় শহর থেকে এনে দেবো কোন এক সময়। লক্ষ্মী নাকটা সিটকে বলেছিল, কেন গা, আমার কি বাজ বিচার নেই কো? এসব প্লাস্টিকের জিনিস আমি মোটে নেব নে। নিতে হয়তো বাহারি কাজ করা উঁচু দরের হাত আয়না নেব, যাতে ওই পারুল মাগির মুখ থুতো হয়ে যায়। বটো দিমাগ। রতি বেশ ভালোই বুঝতে পারছিল দুই গৃহিণীর এই অলিখিত প্রতিযোগিতার মধ্যে তারা স্বামীরা অকারণে পিছছে। কিন্তু হায় রে বিধাতা, মেয়ে মানুষদের সঙ্গে এত সব ঝঞ্ঝাট বোধহয় বিনা পয়সায় আসে। সে আর কথা না বাড়িয়ে চুপচাপ লক্ষ্মীর পিছন পিছন ঘর মুখ হয়েছিল। তারপর থেকে লক্ষ্মী অনেক কাঠখড় পুড়িয়েও একখানা ওই রকম আয়না হাত করতে পারিনি। নয় যা পেয়েছে তা পছন্দ হয় না, নয়তো বড্ড দাম। রতিকেও বলে বলে হয়নি। তারপর আবার গেল সপ্তাহে পারুলদের বাড়ি সত্যনারায়ণের সিন্নি ছিল। তা সেখানে সবার সামনে তার কি ঢং! বাড়ি ভর্তি লোক, শাশুড়ি, বড়জা, ভাসুর, স্বামী, এমনকি শ্বশুর পর্যন্ত খেটে মরছিল, আর সে খালি মুখে ছাইপাশ চারটি মেখে বসেছিল আর কথায় কথায় ঘরে গিয়ে লোক দেখিয়ে আয়নাতে মুখ দেখে। শাশুড়ি অব্দি দেখে আড়ালে মুখ দেখাচ্ছিল। সেই দিনই থোঁতা মুখ ভোঁতা করবে বলে লক্ষ্মী ঠিক করে নেয়। একদিন পরে আপনা থেকেই উঠোনে এরকম একটা আয়না এসে জুটতে সে মনে মনে নেচে উঠল। খুব করে ঠাকুরকে প্রণাম ঠুকলো মনে মনে। এইবারই সুযোগ। এই আয়নাটা পারুলের আয়নার চেয়ে ঢের ঢের গুণ ভালো দেখতে। এবার ওই পারুলের দিমাগ একেবারে কাদায় থুসে দেবে। মনে মনে গাছতলায় দাঁড়িয়েই পুরোটা ছকে নিল। এখন কাউকে কিচ্ছুটি বলা চলবে না। রাতের বেলা শুতে যাওয়ার সময় রতিকে চুপি চুপি সব বললেই হবে। রতি খুশি হবে কোন, তার পয়সা বাঁচলো, এদিকে বউয়ের শখও মিটলো। আপাতত জিনিসটা কোথাও লুকিয়ে রাখতে হবে। মেয়ে ফুলকির নজরে পড়লেই অমনি পুতুল খেলার জন্য নিয়ে নেবে। দ্রুত পায়ে ঘরে ঢুকলো লক্ষ্মী, কোজরে আয়নাটা লুকিয়ে। ঘরে ঢোকার সময় সে দেখলো মেয়ে ঘরের সামনেটায় বসে এক মনে পুতুলের চুল ছাঁটছে।
সে তাড়াতাড়ি ঘরে ঢুকে খাটের মাথার দিকের কুলুঙ্গিতে রেখে দিল আয়নাটা। এ কুলুঙ্গিতে শুধু পুরনো সিঁদুর কৌটো এবং একটা ভাঙা চিরুনি রাখা। এখানে রতি বা ছেলে মেয়ে কেউই হাত দেয় না। লক্ষ্মীর ইচ্ছে হলো খুব এক পাক নেচে নিতে। কদিনের শখ, এভাবে ভগবান পূরণ করবে ভাবতেই পারেনি সে। সে ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় পিছনের কুয়োপার থেকে কান্নার আওয়াজ ভেসে এলো, তার সঙ্গে একটু কাঁপা গলায় চিৎকার। গেল 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 রে, বলি ও লক্ষ্মী, লক্ষ্মী রে, গেল রে ছেলেটা, বলি জলদি আয় দেখি কি সর্বনাশ হলো রে। চিৎকারটা তার শাশুড়ি মায়ের। লক্ষ্মী মুহূর্তের মধ্যে বাড়ির পিছনে ছুটে গিয়ে দেখে তার ছেলে হারু পড়ে রয়েছে কুয়োপাড়ে, মুখ থুবড়ে। তার মাথার কাছে কুয়োপাড়ের সবুজ কুচশ্যাওলা লালচে সবুজ হয়ে গিয়েছে। লক্ষ্মী চটপট শাড়ি কোচরে গুজে ছেলের হাত ধরে উঠে দাঁড় করালো ছেলেকে। তখনও হারু কেঁদে চলেছে, তার কপাল থেকে রক্ত পড়ে মুখের বেশ খানিকটা অংশ লালচে হয়ে গেছে। লক্ষ্মী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো। পিছন পিছন ক্রমাগত তিল চিৎকার করতে থাকা শাশুড়ি ঘরে এনে কপালটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে ভালো করে চিনি লাগিয়ে দিল। কেটেছে, ফাটেনি। ছেলের কান্না তখনও থামেনি। শাশুড়ি ক্রমাগত বলে যাচ্ছে, ধন্য দস্যু ছেলে বটে তোর, একদম বাপের দ্বারা পেয়েছে গা। কত করে বলি ওরে হারু, একটু রয়ে সয়ে দৌড়ো বাপ, কখন কি একটা কাণ্ড করে বসবি। হলো তো হলো, দিলি কপালটা ফাটিয়ে। এবার বদ্যি ডাকরে, ছেলের বাপকে ডাকরে, ছুটো ছুটি লাভ ঝাপ, একটু শান্তি দিলে না গো। ঘরের কোণে ফুলকি দাঁড়িয়ে দাদার কান্না দেখছিল পুতুল কাকে। ঠাকুমার এই বিলাপে বছর দশেকের হারুর অবশ্য যায় আসে না। সে কান্না থামিয়েছে অনেক কষ্টে, মায়ের কোল ঘেঁষে বসে রইল। ছেলের কান্না থেমেছে দেখে লক্ষ্মী ছেলেকে শুধোলো, এবার বল দেখি কুয়োপাড়ে তোর কিসের এত খেলা? কতবার বলেছি না পিছনের উঠোনে খেলবি, তো কুয়োর কাছে যাবি নে। কতদিন বলেছি, কথা কানে নেবার জো নেই কো। হারু মায়ের শাড়িতে নাক মুছে কান্না ভেজা গলায় বলল, একটা বউ ডাকলো তো। লক্ষ্মী আকাশ থেকে পড়ল। বউ? কোন হেনে বউ? কাদের বাড়ি বউ শুনি? তোকে ডাকতে যাবে কেন? তোমার বাদরামি আমি চিন্না জানো, এখন পড়ে গিয়ে গপ্প বানানো। হারু একইভাবে বলল, গপ্প ভাঙাতে যাবো কেন? আমি কি জগা পাগলা নাকি? সব নাকি দেখতে পায়, ওকে নাকি কারা ডাকে। লক্ষ্মী ধমকে সুরে বলল, সব বেয়াদব ছেলে, একটুক্ষণ তিষ্ঠতে দিবি না? সবক্ষণ খালি দৌড়াত্তি। আমি সব বুঝেছি তোমার গপ্প। সারা সংসারের কাজ বাকি আমার, এই সময় তোমার গপ্প বানানোর তাল। হারু যেন মরিয়া হয়ে কেঁদে দিল। আমি গপ্প দিচ্ছি না গো মা, আমি খেলছিলুম পেছন দিকের উঠোনে। হঠাৎ দেখি একটা বউ ঘোমটা টানা গো আমার দিকে হাত বাড়িয়ে ডাকছে, হারু হারু করে। তাই তো গেলুম, কি আমি আর বোন কুয়ো পাড়ে যাই, এতেই কে যেন পেছন দিকে ঠেলে দিলে, আর আমি পড়ে গেলাম। ও ঠাকুমা, ও মা, আমি সত্যি বলছি গো, সত্যি। লক্ষ্মী অবাক হয়ে ছেলের মুখের দিকে চেয়ে রইল। ছেলে বলে কি? পিছনের উঠোনের দিকে গাছপালা আছে বটে, কিন্তু জংলি গাছ বেশি। কুয়োপাড়টা বাড়ির উঠোনের পেছনের শেষ কোণে। কুয়োর পাশেই একটা ফজলি আম গাছ ছায়ার মতো কুয়োর ওপর ডালপালা দিয়ে নুয়ে পড়েছে। ছেলে মেয়ে দুটো মাঝে মাঝে পিছন উঠোনে খেলা করে, কাপড় কাচতে, বাসন মাজতে লক্ষ্মীকেও দিনে 2-4 বার যেতে হয়। বউ আসবে কোত্থেকে? উঠোনের পিছন দিকটাও বেড়া দিয়ে ঘেরা। কার বাড়ির বউ ওরকম বেড়া টপকে আসবে? তাও আবার তার ছেলেকে ডাকবে? উঠোন পেরিয়ে পিছন দিকটায় বেড়ার ওপারে একটা পুকুর আছে, শ্যাওলা ফেলা পড়ে মজে আছে। কাদের পুকুর কে জানে? বিয়ে হয়ে এসে থেকে দেখে যাচ্ছে ওরকম মজা, কিন্তু পুকুর পেরিয়ে আসবে কে? লক্ষ্মীর শাশুড়ি কনকবালা দেবী অমনি হারুকে জড়িয়ে ধরে বসে পড়লেন।
ওরে হারু, চুপ কর বাপ, আমি বুঝিছি তুই অপদেবতা দেখেছিস। বার বেলা, তারপর আবার শনিবার। রক্ষে করো ঠাকুর, আমার নাতির কোনো অনিষ্ট না হয় গা। রতি বাড়ি আসুক, আমি আসছে হপ্তায় পুজো দেব, বাড়িতে সিন্নি করব, সস্তয়ন করব। অপদেবতার নজর গা, সহজে যাবে না গা। লক্ষ্মী কোনো জবাব দিল না। ছেলেকে শাশুড়ির পাশে বসিয়ে রেখে উঠোন পেরিয়ে রান্নাঘরে ফিরে এলো লক্ষ্মী। ইস, কতটা বেলা হয়ে গেল। রতি এক্ষুনি খেতে চলে আসবে। বড়াগুলো ভাজা বাকি, ডালে ফোড়ন দেওয়া বাকি, তারপরেও মেলা কাজ। না, আজ সন্ধেবেলা রতিকে বলে ছেলেকে একবার ডাক্তারবাবুর বাড়িতে নিয়ে যেতে বলবে লক্ষ্মী। যদি ব্যথা বাড়ে, তবুও বউয়ের কথাটা মাথায় ঘুরতে লাগলো লক্ষ্মীর। অপদেবতা সত্যি? তাহলে তো ভয়ের ব্যাপার। বাপের বাড়ির গ্রামে গল্প শুনেছে, অপদেবতার নজর ভয়ঙ্কর। সে যে বাড়ির ওপর পড়ে ছাড়খাড় করে দেয়। তাই ভালো, একটা সিন্নি দিলে যদি মুক্ত হয় তার সংসার। হঠাৎ তার মুখ ভয়াত থেকে উজ্জ্বল হয়ে উঠল। সিন্নি মানে তো সারাটা গ্রাম আসবে তার বাড়ি, পুজো হবে। পারুল রানী, তোমার একদিন কি আমার। বেড়ার দরজা ঠেলার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে লক্ষ্মী উঁকি দিল। সেরেছে, রতি চলে এসেছে খেতে। এদিকে তার বড়া ভাজা শেষ হয়নি এখনো। কোন রকমে কুয়োপাড় থেকে নিয়ে এসেই খেতে চাইবে রতি। এইসব সময় দেরি সে মোটেও পছন্দ করেনি। একটা দোকান আছে তার, বাজারের মাঝ বরাবর। মুদিখানা, রেশন, মনোহারি সব রকম জিনিস রাখেছে। আজকাল আবার ছোট ছোট ভাড়ে চাও বিক্রি করে সে। ভগবানের কৃপাতে বিক্রিও হয় বেশ। দুপুরবেলা কোনো রকমের ঝাঁপ ফেলে বাড়ি এসে দুটো খেয়েই আবার দোকানে ফিরে যেতে হয়। দুপুর বিকেল নাগাদ বাজারে মাল ঢোকে। সব ব্যাপারীরা, মজুররা এ সময়টা বাজারে যাতায়াত করে। আর চাটা ভালো করে বলে এক কাপ করে চাও খেয়ে যায় রতির দোকান থেকে। তাই দোকান বেশিক্ষণ বন্ধ রাখার জো নেই। বাড়িতে ঢুকেই রতি হাঁক পাড়ে, কই রে ও হারুর মা, লক্ষ্মী খাবার বার, আমি ঝটপট নিয়ে আসি গে। লক্ষ্মী তাড়াতাড়ি হাত চালাতে চালাতে বলে, যাই গা, যাই, তুমি নিয়ে এসো গে, এক্ষুনি দি। হারু ঘরে গামছা নিতে ঢুকে দেখে ছেলে মাথায় পট্টি বেঁধে বসে, পাশে তার মেয়ে ফুলকি। হারু অবাক হয়ে হাঁক পাড়ে, হ্যাঁ গা লক্ষ্মী, ছেলের মাথা ফাটালি কেমনে রে? লক্ষ্মীর বদলে পাশের ঠাকুর ঘর থেকে তার মা কনকবালা বেরিয়ে এসে বললেন, তোমার চাবাল তো হাতে পায়ে নখ কি গা, পড়েছে কুয়োতলে। কতবার বারণ করেছি, ওরে হারু, ওরে হারা, সাবধানে খেলাধুলা কর, ভালো মন্দ কিছু হলে কি হবে। তা তোমার পুত্তুর শুনবে কেনে? তোমার রক্ত তো বাপ, বয়সকালে কম জ্বালিয়েছ তুমি। তার ওপর আবার অপদেবতা দেখেছে ছেলে। আহা, ওইটুক ছেলে দুধের বাচ্চা আমার, টেনে নে যায়নি ডাইনিটা, তাই ভাগ্যি। রতি খানিক অবাক হলো এবং বিরক্ত হলো। মা বলছে ছেলে কুয়ো পাড়ে পড়েছে, আবার বলছে অপদেবতাও দেখেছে। সে এসব বিরক্তি নিয়ে বলল, কি কইছো ঠিক করে বলো দেখি, হারু কি দেখেছে? কনকবালা চোখ বড় বড় করে গলাটা নামিয়ে বলল, অপদেবতা দেখেছে গা, কুয়ো পারে ডাইনি দেখেছে। শুধো না ওরে, শুধো। কিরে হারা, কি দেখেছিস বাপ? হারু তখন মাটিতে লেকটি নিয়ে খেলছিল। মা ঠাকুমাকে বলা ঘটনাটা উগরে দিল। শুনে রতির ভ্রুটা গভীর ভাবে কুঁচকে গেল। কনকবালা দেবীর চোখের দিকে তাকিয়ে বলল, আসছে বৃহস্পতিবার আমি বাড়িতে সিন্নি দেবো, হোম করব। কানাই বামুনকে খবর দিয়ে আসবি, নারায়ণ পুজো না করলে এ জিনিস যাবে নে। আর ফদ্দ করে দেব, জিনিসপত্র সব জোগাড় করে দিবি। আজ অব্দি মায়ের মুখের ওপর না বলার সাহস রতির নেই। তাই সে মায়ের কথায় আচ্ছা ঠিক আছে বলে নাইতে চলে গেল। রান্নাঘরের সামনের দাওয়ায় খাবার বাড়তে বাড়তে
লক্ষ্মীর মাথায় ঘুরতে লাগলো আয়নার কথাটা। কিছু ঘটলে তা তার স্বামীকে না বলা অবধি পেটের মধ্যে ঘুরঘুর করে কথাটা, কিন্তু এখন বলা যাবে না। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে সে রতিকে একা পাবে, তখন বলবে। ভাবতে ভাবতে কখন রতি খেতে বসলো খেয়ালই করল না। রতি খেয়ে চলে গেলে ছেলে মেয়েদের খাইয়ে নিজে আর শাশুড়ির ভাত বেড়ে খেয়ে হাতের কাজ সেরে ঘরে এলো লক্ষ্মী। এই সময়টা সে একা থাকে। শাশুড়ি পাশের ঘরে ছেলে মেয়েদের নিয়ে ঘুমোয়, রতি থাকে দোকানে, ফিরে সেই 8টা-9টা। তাই এই সময় থেকে সন্ধে দেওয়া অবধি তার ডাক পড়ে না। লক্ষ্মী ঘরে এসে শিকল তুলে দিল, তারপর কুলুঙ্গি থেকে আয়নাটা নামালো খুব আস্তে। এই সুযোগ, আয়নাটা ভালো মতো দেখা যাবে। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো জিনিসটা কাঠের নকশা করা, দামি কাঠের জিনিস। এমন জিনিস তার গ্রামে তো দূর, শহরেও খুঁজে পাওয়া যাবে কিনা সার। আয়নায় নিজের মুখটা দেখলো ভালো করে। তার ঘরে একটা আয়না টাঙানো আছে বটে, কিন্তু সেটা নেহাতি সাদামাটা। এই হাত আয়নাটাতে তার মুখটা যেন আরো সুন্দর লাগছে। হঠাৎ আয়নাতে একটা আলোর ঝিলিক খেলে গেল, আর সে দেখলো তার পাশের সবকিছু দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। তাদের টিনের চালের বাড়ি, গ্রাম, গাছপালা, সব দৃশ্য কেমন বদলে যাচ্ছে। বদলে সে দেখলো সবকিছু একটা বিশাল বাড়ির চেহারা নিচ্ছে। তাদের পুরনো দেওয়াল সরে গিয়ে একটা সুন্দর কারুকাজ করা দেওয়াল, তাতে কত রকমের ছবি টাঙানো। একটি ভীষণ বড় ও দামি পালঙ্কে বসে আছে সে। এত বড় বিশাল পালঙ্ক সে বাপের জন্মে দেখেনি। তার পায়ের কাছে দুজন দাসী বসে হাওয়া করছে। তার মাথার উপর বিশাল আকার ঝাড়বাতি, তার গা ভর্তি গয়না, দামি শাড়ি পরনে, আর মুখে যেন হাজার আলোর জেল্লা। এত সুন্দরী লক্ষ্মী তো দূরের কথা, কোনো মেয়ে মানুষ হতে পারে বলে তার ধারণা ছিল না। সে শুধু হাঁ করে চেয়ে রইল, মুগ্ধ বিস্মিত আনন্দে আত্মহারা হয়ে শুধু চেয়েই রইল। কতক্ষণ সে এইভাবে আয়নাটার দিকে চেয়ে রইল তার জানা নেই। হঠাৎ একটা ডাকে তার হুঁশ ফিরল। শাশুড়ি ডাকছে ঘরের বাইরে থেকে, লক্ষ্মী, ও লক্ষ্মী, বলি সন্ধে দিবি নে লক্ষ্মী। ডাকটা কানে যেতেই সে চমকে উঠে দেখলো কোথায় সেই রাজপ্রাসাদ, কোথায় সুন্দরী চেহারা। আবার আগের জায়গায় ফিরে এসেছে সে। তাদের পুরনো তক্তপোষে শুয়ে আছে সে, হাতে সেই আয়নাটা ধরা। ধর্মর করে উঠে বসলো লক্ষ্মী। স্বপ্ন? এতক্ষণ ধরে স্বপ্ন দেখলো? আয়নাটার কারসাজি কি সত্যি, নাকি বেভুলে ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়েছিল সে? তাড়াতাড়ি খাট থেকে নেমে সে হাঁক পারল, যাই মা। দরজার শিকল তুলে বাইরে এসে দেখলো সন্ধে হব হব। চারিদিকে আলো কমে এসেছে। পাখিরা কিচিরমিচির করে ডেকে ঘরে ফিরছে, আর তার শাশুড়ি উঠোনে শুকোতে দেওয়া বড়ি তুলছে। লক্ষ্মী ঘটি থেকে জল নিয়ে তাড়াতাড়ি হাত পা ধুলো। তারপর হাত পা ধুয়ে যখন সন্ধে দিতে এলো, তখন আলো একেবারেই কমে গেছে। শাশুড়ির বড়ি তোলা শেষ, তিনি ঘরে ঢুকে গেছেন। চারদিক থেকে শাঁখের আওয়াজ আর ঘন্টি ভেসে আসছে। ঠাকুর ঘরে সন্ধে দিয়ে পিদিম আর ধূপটা নিয়ে তুলসী মঞ্চের সামনে এলো লক্ষ্মী। উঠোনের কোণে কোণে জমাট কালো হয়ে আসছে। ধূপটা তুলসী গাছের গোড়ায় পুঁতে পিদিম দেখালো মঞ্চে। পিদিমটা রাখতে যাবে এমন সময় দেখলো উঠোনের টগর গাছটার নিচে কে যেন দাঁড়িয়ে আছে। একটা বউ না? হ্যাঁ, বউই বটে। ঘুমটা টানা, শাড়ি পরা এও বউ। পিদিমটা উঁচিয়ে ধরে লক্ষ্মী হাঁক পারলো, তাই সাত সন্ধ্যেবেলা অমন করে গাছ তলে দাঁড়াতে আছে নাকি লো? একদিন ঘর করছিস বলি এটুকু জ্ঞান নেই? সন্ধ্যেবেলা এও বউ, গাছ তলে দাঁড়ালে তোর সংসার বাঁচবে তো? কোনো সাড়া নেই। লক্ষ্মী আবার শুরু হলো, ওলো কথা কস না কেনে? কে রে, অমন দাঁড়িয়ে আছিস কেন? কোনো সাড়া নেই। এবার অজান্তেই লক্ষ্মীর ঘাড়ের পিছনটা শিরশির করে উঠল। এইবার ডাকতে গিয়ে তার গলা কেঁপে উঠল, কে 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 ওখানে? ভালো হবে না বলে দিচ্ছি।
দেখছি সঞ্জেবেলা অমন করে ভয় দেখানো। কে কে রে তুই? এবারও কোনো আওয়াজ নেই। হঠাৎ লক্ষ্মীর মনে পড়ে গেল আজকে দুপুরে হারুর কথা। কুয়ো পারে এমনই একটা বউকে দেখেছিল না? হারুকে ডাকছিল। নিমেষে লক্ষ্মীর গায়ে কাঁটা দিয়ে উঠল। পিদিমটা ঠং করে হাত থেকে পড়ে নিভে গেল। আর সঙ্গে সঙ্গে হাওয়ায় ভেসে আধো অন্ধকারে বউটা তেড়ে এলো লক্ষ্মীর দিকে। লক্ষ্মী ঘরের দিকে দৌড় দিল। তারপর কিসে একটা হুচট খেয়ে গিয়ে পড়লো শক্ত উঠোনে। পড়ে পিছন ঘুরে দেখলো আয়নাটাতে লেগে পড়েছে সে। আর তারপরেই দেখলো হাওয়ায় ভেসে সেই বউটা তেড়ে আসছে তারই দিকে ভীষণ জোরে। প্রচন্ড আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারালো লক্ষ্মী। ও বাবা গো, গেলাম রে। অনেকগুলো গলার আওয়াজে যখন লক্ষ্মীর জ্ঞান ফিরল, তখন সে দেখলো সে তাদের ঘরের তক্তপোষে শুয়ে আছে। তার পাশে রতি বসে, শাশুড়ি দাঁড়িয়ে আছে রতির পাশে। পাশের বাড়ির হরি আর তার বউকেও দেখলো দাঁড়িয়ে থাকতে। একটু দূরে তার ছেলে মেয়ে দুটো জড়সড় ভাবে দাঁড়িয়ে। সে আস্তে আস্তে চোখ খুলতেই হরির বউ বলে উঠল, এই তো চোখ খুলেছে। যাক বাবা, ঠাকুর এই যাত্রায় বাঁচিয়ে দিলেন। তাকে চোখ খুলতে দেখে সবাই যেন একটু স্বস্তি পেল। শাশুড়ি মা ঝুঁকে পড়ে বললেন, এখন কেমন লাগে বউ? কোথাও ব্যথা হচ্ছে? লক্ষ্মী খুব আস্তে প্রায় বিড়বিড় করে বলল, জল, একটু জল খাবো। রতির সঙ্গে সঙ্গে ঘুঁটি থেকে গেলাসে করে জল এনে দিল। তারপর লক্ষ্মীকে তুলে ধরে বসিয়ে জলটা খাইয়ে দিল। জল খেয়ে একটু ধাতস্থ বোধ করলো লক্ষ্মী, কিন্তু ঘোলাটে ভাবটা তখনও আছে তার। সে কিভাবে এখানে এলো প্রশ্ন করতে শাশুড়ি বলল, তোর চিৎকার শুনে আমি বাইরে গিয়ে দেখি তুই পড়ে আছিস উঠোনে। আমি তোলার চেষ্টা করলুম, কিন্তু বয়স হয়েছে তো মা, একা কি পারি। তাই পাশের বাসায় গিয়ে হরিকে ডেকে আনলুম। হরি আর ওর বউ মিলে তোকে ধরে ঘরে নিয়ে এলো। ততক্ষণে দেখি রতিও চলে এসেছে। তারপর তো চোখে জল দিতে দেখি জ্ঞান এলো। শাশুড়ির মুখে সব কথা শুনে লক্ষ্মীর মনে পড়ে গেল সন্ধ্যের ঘটনা। কি দেখে সে অজ্ঞান হয়েছিল। মনে পড়তেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সেটা দেখে রতি বলল, কি হলো লক্ষ্মী? মুখখানা অমন পাঁচ হয়ে গেল কেন? লক্ষ্মী তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলল সব। শুধু আয়নাটার কথাটা চেপে গেল। ওটা বললে যদি আবার ওরা আয়নাটা দেখতে চায়। সব শুনে কনক দেবী বিড়বিড় করে ইষ্টনাম জপতে লাগলেন। রতির ভুরু আরো কুঁচকে গেল। আর পাশে দাঁড়ানো হরি আর তার বউয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কনক দেবী বললেন, ওরে রতি, ও ডাইনি ছাড়া কিচ্ছু নয়। পেতমে আমার নাতিকে দেখা দিয়েছে, তারপর লক্ষ্মীকে দেখা দিল। এ আমার সংসার খেয়ে নেবে গা। আমি এই বৃহস্পতিবারেই পুজো দেবো, নয়তো সব শেষ হয়ে যাবে লো। সেই শুনে হরি বলল, মাসি ঠিকই কইছে গো রতিদা। ও যেই হোক না কেন তাড়াতে হবেই। পুজো দাও, সস্তান করলে ও পালাবার পথ পাবে নে। রতি কোনো জবাব দিল না, শুধু ওর ভ্রুর ভাঁজটা আরো গভীর হয়ে গেল। হরি আর তার বউ বিদায় নিল। শাশুড়ি ও বাচ্চা দুটোকে নিয়ে পাশের ঘরে চলে গেলে। যাওয়ার সময় বলে গেলেন, আজকে তো রান্না করে কাজ নেই বউ, একটুন জিরো, আমি রেঁধে দিচ্ছি কোন। সবাই চলে যেতে রতি আর লক্ষ্মী ঘরে একা হলো। ঘরে সে আর রতি ছাড়া কেউ নেই। সে রতিকে বলল, একখান কথা বলার আছে। আজকের এক ঘটনা ঘটেছে। ঘটনা? কি আবার ঘটনা? আমার কতদিনের শখ ছিল বলতো। দেখো দেখো কি সুন্দর কারুকাজ করা। ওই পারুলের যে হাত আয়না আছে না, তার চেয়ে ঢের ভালো এইটা। এই দেখো দেখো কি সুন্দর দেখায় মুখখান। দেখো না, এইবার ওই মুখ পুরীকে আমি দেখাবো মজা। বলে হাত বাড়িয়ে খাটের উপর কুলুঙ্গি থেকে আয়নাটা নামালো। রতির দিকে বাড়িয়ে বলল, আমার কতদিনের শখ ছিল বলতো। লক্ষ্মী নিমেষে যেন সব ভয় চিন্তা ভুলে মুখটা উজ্জ্বল করে বলল, দেখো দেখো কি সুন্দর কারুকাজ করা।
ওই পারুলের হাত আয়নার চেয়ে ঢের গুণ ভালো। এইটা এই দেখো কি সুন্দর দেখায় মুখখান, দেখো না। এবার ওই মুখ পুরিকে আমি দেখাবো মজা। রতি আয়নাটা অবাক হয়ে হাতে নিল। লক্ষ্মী বলেই চলল। রতি অবাক হয়ে দেখলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার লেশ মাত্র নেই লক্ষ্মীর মুখে। উল্টে সে যেন আয়নাটা পেয়ে বাচ্চাদের মতো খুশি। তার যেন বাচ্চা বয়স। দুনিয়ার কোনো কিছুই তাকে যেন আর স্পর্শ করছে না এখন। রতি ভীষণ ভাবে চিন্তিত হয়ে বলল, কিন্তু গাছতলায় এমন একখানা আয়না এলো কি করে? লক্ষ্মী যেন খানিক বিরক্ত হয়ে বলল, এই যে কোনোভাবে আমার কপালে ছিল তাই আমি পেয়েছি, এই নিয়ে অত ভাবনার কি? হ্যাঁ, তুমি যেন কেমন কেমন বাপু, মোটে মন ওঠে না তোমার। রতি হেসে ফেলে বলল, যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে, আমার খরচা হলো না আর তো শখও মিটলো। বাচ্চাদের মতো দাঁত বের করে হাসল লক্ষ্মী। সেই হাসিতে সরলতার সঙ্গেও আরো কি একটা যেন আছে। অসুস্থতা নাকি আচ্ছন্নতা। খেয়ে দিয়ে বিছানায় মাথা রাখতেই রতির ঘুম এসে গেল। একে তো ভোরবেলা বেরিয়ে যেতে হয়, দোকানে চাপ থাকে, তার উপর আজ এসে থেকে চিন্তার মধ্যে শরীর ভীষণ ক্লান্ত লাগছে তার। মাঝরাতে ঘুম ভেঙে গেল রতির। বাইরে যাওয়ার দরকার হয়েছে। তাদের কলঘরটা উঠোন পেরিয়ে রান্নাঘরের পাশে। যদিও রাতে পেলে সে সকাল অবধি চেপে থাকে, রাত দুপুরে বিছানা ঘুম ছেড়ে উঠতে বড় খারাপ লাগে। কিন্তু আজকে বড্ড জোরে পেয়েছে, যেতেই হবে। বিছানা ছেড়ে উঠে উঠোন পেরিয়ে কলঘরে ঢুকে গেল রতি। মিনিট খানেকের মধ্যে কাজ সেরে বেরিয়ে এলো সে। ঘরমুখ হতে যাবে এমন সময় দেখল উঠোনের টগর গাছ তলাটা জমাট বাঁধা অন্ধকার। ভালো করে ঠাউর করে দেখল একজন উবু হয়ে বসে আছে। মুখটা বোঝা যাচ্ছে না, অন্ধকার চারিপাশ। কিন্তু আকাশে চাঁদ উঠেছে। আসছে বৃহস্পতিবার পূর্ণিমা। চাঁদের আলোতে ঠাউর করতে না পেরে একটু এগিয়ে গেল। একটা বউ না? হ্যাঁ, একটা বউ। আরো একটু এগিয়ে গেল সে। বউটার হাতে কি একটা ধরা। চাঁদের আলো পড়ে ঝিলিক মারছে জিনিসটা। আবছা শুনতে পেল বউটা হাতের জিনিসটার দিকে চেয়ে বিড়বিড় করে বলছে, চলে আয়, চলে আয়, সময় আসছে, কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। রতি বুঝতে পারল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঢোক গিলে গলাটা ভেজানোর বৃথা চেষ্টা করে এগিয়ে গেল সে। লক্ষ্মী এই রাত দুপুরে গাছতলায় বসে আছে কেন? আর এসব বিড়বিড় করেই বা কি করছে? হাতের জিনিসটাকেও চিনতে অসুবিধে হলো না তার। আয়নাটা শক্ত করে হাতে ধরে আছে, মাঝে মাঝে দুলছে, আর আয়নাটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, চলে রতি ওর কাছে গিয়ে ডাকলো, এই লক্ষ্মী, রাত দুপুরে এখানে কি তোর? লক্ষ্মীর কিন্তু কোনো হেলদোল নেই। সে সমান তালে দুলতে দুলতে বিড়বিড় করে যেতে লাগলো। রতি এবার কাছে গিয়ে ধমকের সুরে বলল, কি শুরু করেছিস? চ ঘর চ। কিরে, কথা কানে যাচ্ছে না? তারপরেও সারা না পেয়ে কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ডাকতেই রতির পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বরফের থেকেও ঠান্ডা লক্ষ্মীর গা। হাতটা সরিয়ে নিতে যাবে এমন সময় এক নিমেষে রতির হাতটা শক্ত করে ধরল লক্ষ্মী। তারপর শটান ওর মুখের দিকে চাইল। বিস্ময়ে রতি দেখল লক্ষ্মীর চোখ দুটো, যেটুকু দেখা যাচ্ছে চাঁদের আলোয়, পুরো সাদা, কালো মনির লেশ মাত্র নেই। লক্ষ্মী আস্তে আস্তে রতির দিকে তাকিয়ে তার দাঁতগুলো
বের করে বিকট হাসির ভঙ্গি করল। তারপর রক্ত হিম করা আওয়াজ করে বিকট হাসতে লাগলো। কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। ততক্ষণে রতির সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, গলা দিয়ে অদ্ভুত গো গো আওয়াজ বেরোচ্ছে। প্রাণপণে রতি চেষ্টা করতে লাগলো হাতটা ছাড়াবার, কিন্তু পারলো না। উফ, ঐশ্বরিক জোর যেন লক্ষ্মীর গায়ে। হঠাৎ করেই হাসি এক দমকে থামিয়ে রতির হাতটা ছেড়ে দিল লক্ষ্মী। হাতটা ছাড়া পেয়েই রতি ছিটকে প্রাণপণ দৌড় মারল ঘরের দিকে। পিছন থেকে ভেসে আসছে লক্ষ্মীর হাড় কাঁপানো গলার শব্দ। দাওয়ায় উঠে জ্ঞান হারালো রতি। ও গো, অমন করে দাওয়ায় ঘুমোতে আছে নাকি? কি আক্কেল তোমার, কি গো শুনছো? লক্ষ্মীর ডাকে ও হাতের ঠেলায় ঘুম ভাঙল রতির, বা বলা ভালো জ্ঞান এলো। চোখ খুলে লক্ষ্মীকে দেখে সে কিছুটা ছিটকে সরে গেল। তারপর ভয় পেয়ে বলতে লাগলো, কে তুই? সরে যা, সরে যা। লক্ষ্মী ভারী অবাক হয়ে বলল, ওমা, এ আবার কেমন ধারা কথা? বলি নিজের বউকে চিনতে পারছো না? তোমার এমন ধারা ঘুম, এই কি সব বোন এসে ঘুম গা? লক্ষ্মীর কথায় রতি অবাক হয়ে কিছুক্ষণ বসে রইল। তবে যে কাল রাতে দেখলো প্রচন্ড জোরে হাত ধরলে বা বেঁধে রাখলে যেমন হয় সেরম। নিজের হাতের দিকে তাকিয়ে রতি ভাবল, যদি কাল রাতের ঘটনা মিছে হয় তবে এই দাগ কিসের, কোথা থেকেই বা এলো? রতি ভাবতে চেষ্টা করলো ঘটনাগুলো কেন আর কিসের জন্য ঘটছে। ভাবতে ভাবতে রতির মনে হলো ঘটনাগুলোর সঙ্গে লক্ষ্মীর আয়নাটার কোনো যোগ থাকলেও থাকতে পারে। এমনিতেই জিনিসটা হাতে নিয়ে কেমন অদ্ভুত ঠেকছিল। তখন উনুন ধরাচ্ছিল,
ভোরের আলো এসে বাগানের পূর্ব দিকে পড়েছে। গাছে গাছে পাখির কিচমিচ শোনা যাচ্ছে। উনুনের ধোঁয়া রান্নাঘরের জানলা থেকে বেরিয়ে ওপর থেকে আকাশে উঠে যাচ্ছে। সকালে উঠে উনুন ধরিয়ে চা বসাতেই অনেকটা সময় চলে যায় তারপর শুরু হয় যুদ্ধ। শাশুড়ির পুজোর ফুল পেড়ে দেওয়া, সকালের খাবার তৈরি, দুপুরে কি রান্না হবে তার তোড়জোড়, বাড়ি উঠোন সব ঝাড়ু দেওয়া, নিকোনো, জামা কাপড় কাচা, বাসন মাজা ইত্যাদি সারা বিশ্বের কাজ। রতি রান্নাঘরের দরজার কাছে এসে বলল, ভাবছি আজকে দোকান যাবনি। লক্ষ্মী অবাক হয়ে প্রশ্ন করল, কেন, আজকে কি? রতি অন্যদিকে তাকিয়ে মুখটা ছুচলো করে বলল, শরীরটা বড্ড ম্যাজ ম্যাজ করছে, তার উপর অনেকদিন বাগান করি নে। লক্ষ্মী উনুনের ধোঁয়ায় কাশছিল। কাশির দমক সামলে বলল, তা বাপু, ভালোই হয়েছে, আমার গাছ থেকে 2টি নারকোল পেড়ে কুড়িয়ে দেবেক্ষণ, বড়া বানাবো, মেয়েটি বড্ড ভালো খায়। রতি মনে মনে একটু খুশিই হলো। তার দোকানে না যাওয়ার কথাতে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হলো না দেখে। এইবার সুযোগ বুঝে আয়নাটাকে বুঝে নিতে হবে, নিশ্চয়ই মালটার মধ্যে কোনো একটা ব্যাপার আছে। রতি আর লক্ষ্মী ছাড়া আরও একজন ভোরবেলা ওঠেন, কনক দেবী। তিনি ভোরবেলা উঠে স্নান সেরে নেন কুয়োর জলে। স্নান সেরে তিনি ভিজে কাপড়ে সারা বাড়ি গোবর জল ছেটান। নিজেদের বাড়িতে গোয়াল নেই, তাই রোজ কাক ভরে ধীরু গয়লা 1 পোয়া দুধের সাথে 1 ডলা গোবর দিয়ে যায়। যদিও বাড়ি অনেকটা বেলাতেই নিকোতে হয়, তবুও তার চিরকালের অভ্যাস। আগে কাপড় বদলে তার ঠাকুরের পুজো দেন, তারপরে গিয়ে চা জল খান। তিনি গোবর ছিটাতে এসে ছেলের কথা শুনে বললেন, ও রতি, দোকান যাবি না তো গে কানাই বামুনকে খবর দে আয় বাপ, কাল বাদে পরশু পুজো, যে জোগাড় যন্ত্র আছে তো নাকি? আসার সময় পদ্মটাও আনিস। মায়ের কথা শুনে একটু বিরক্তই হলো। ঠাকুর দেবতার উপর খুব একটা তার বিশ্বাস নেই। যখন সে বাপকে হারায় স্কুল পড়তে, কই ঠাকুর তো তাকে দেখেনি। সেই বয়স থেকে খেতে মজুর খেটে আজকে সে দোকান দিয়েছে। কাজেই ঠাকুর যে শুধু বড় লোকের জন্য, তার মতো গরিবের নয়, সেটা সে জীবন দিয়েই বুঝে গেছে। কিন্তু মায়ের কথার উপর কথা চলে না। সেই হালকাভাবে যাবক্ষণ বলে চা আর মুড়ি খেতে লাগলো। ছেলে মেয়ে ওঠে বেশ বেলা করে। ছেলে স্কুলে পড়ে, কিন্তু কি কাজ হচ্ছে স্কুল বাড়িতে, তাই আপাতত ওই পাঠ বন্ধ। মেয়ের বয়স হয়নি স্কুল যাওয়ার। 1 মুঠো মুড়ি গালে ফেলে সে আবার ভাবতে লাগলো কাল রাতের কথা। সে ঘরের সামনে দাওয়ায় বসে আছে। সেখান থেকে টগর গাছটা আর রান্নাঘর দুটোই দেখা যাচ্ছে। বাড়ির ঠিক উল্টো মুখে উঠোন পেরিয়ে রান্নাঘর, আর বাঁ পাশে সদর দরজার পাশে টগর গাছ। ফাঁকা টগর গাছটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো কাল রাতের ঘটনা। ভাবতে ভাবতে বিভোর হয়ে গেল সে। হঠাৎ করে একটা ঝন ঝন শব্দ, আর তারপরেই মায়ের চিৎকার শুনতে পেল রতি। ও রতি, কি সর্বনেশে কাণ্ড! রতি বুঝতে পারলো আওয়াজটা আসছে তার বাড়ির পিছন দিকে, কুয়ো পাড় থেকে। এক ছুটে রতি বাড়ির পেছনে কুয়ো পাড়ে গিয়ে দেখলো তার মা মাটিতে আতঙ্কে বসে আছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। তার আশেপাশে ছড়িয়ে আছে ঠাকুরের বাসন, দৃষ্টি সামনের দিকে স্থির। স্বাভাবিকভাবে এইগুলো পড়ারই আওয়াজ পেয়েছিল সে। মায়ের দৃষ্টি অনুসরণ করে রতি যা দেখলো তাতে তার হাত পা পেটের ভেতরে সেদিয়ে গেল ঠান্ডা হয়ে। রতি দেখলো তার মেয়ে ফুলকি দাঁড়িয়ে রয়েছে কুয়োর গোল পাঁচিলটার ওপর। স্থির লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে ফুলকি, আর অল্প অল্প দুলছে। রতি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে ছুটে গেল মেয়ের দিকে। ততক্ষণে লক্ষ্মীও চলে এসেছে। চিৎকার শুনে সে মেয়েকে দেখেই বলে চিৎকার করে উঠল। ফুলকি বুঝি একটা ঘোরের মধ্যে ছিল। মায়ের চিৎকারে তার ঘোর ভাঙল।
সে দাঁড়ানো অবস্থাতেই চমকে পিছন ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার বাঁ পাটা পিছলে গেল। ঠিক পড়ে যাওয়ার মুহূর্তে রতি গিয়ে তাকে জাপটে ধরে নিল। ফলে আধখানা শরীর তার কুয়োর ভিতর ঝুলতে লাগলো, আর বাকি আধখানা মানে হাত দুটো আর মাথাটা রতির কোল ধরে রইল। ততক্ষণে লক্ষ্মী জ্ঞান হারিয়েছে আতঙ্কে। কনক দেবী শক্ত মনের মানুষ, তিনি কোনো রকমে দৌড়ে গিয়ে জল এনে ছিটিয়ে লক্ষ্মীর জ্ঞান ফেরালেন। জ্ঞান হতেই লক্ষ্মী চিৎকার করে কেঁদে উঠল। ততক্ষণে রতি ফুলকির শরীরটা কুয়ো থেকে তুলে দাওয়ায় এনে রেখেছে কোলে করে। লক্ষ্মী ফুলকিকে পেয়ে হাউমাউ করে কেঁদে উঠল, তাকে জড়িয়ে। ফুলকি যেন ঘুম ভেঙে উঠল, এমনভাবে বিহ্বল দৃষ্টিতে সবার মুখের দিকে চেয়ে রইল। খানিক বাদে কান্না সামলে ফুলকিকে কোলে নিয়ে লক্ষ্মী, রতি ও কনক দেবী ঘরে এলেন। ঘরে এসে ঘুমন্ত হারুর পাশে ফুলকিকে বসিয়ে দেওয়া হলো। ফুলকি অবাক হয়ে চেয়ে চেয়ে দেখছে সবাইকে, যেন কিছুই হয়নি। সে বুঝতেই পারছে না কি ঘটেছে। রতি প্রথম প্রশ্ন করলো, কি করতে কুয়োর উপর দাঁড়িয়েছিলি বেয়াদব মেয়ে? ফুলকি বকুনি খেয়ে মুখটা কাঁদো কাঁদো করে বলল, ও মা, মাই তো ডাকলো আমায়, বললো কুয়োতে নাইতে কি মজা, দেখবি আয়। এবার সবার অবাক হওয়ার পালা। সবার মুখ হা হয়ে গেল। সবচেয়ে অবাক হলো লক্ষ্মী। সে এগিয়ে এসে ফুলকিকে হাত ধরে একটা ঝাঁকুনিয়ে দিয়ে বলল, কি কথা বলছিস? আমি কোন ভোর থেকে উঠে হেসে খেলছি। আমি কুয়োতে নাইবার কথা বলবো কেন? কুয়োতে জন্মে নাইতে দেখেছিস আমায়? ফুলকি কাঁদো কাঁদো হয়েই বলল, ঘুম ভাঙতে দেখি মা ডাকছে, আমায় বললো আয় ফুলকি, একটি মজা দেখবি। আমি তো তাই মায়ের পিছনে পিছনে গেলুম। কুয়ো পাড়ে যেতে মা বলে কি, কুয়োতে নাইবি, কুয়োতে নাইতে কি মজা, দেখবি আয় আয়। এই পাঁচিলে উঠে ভিতরে ঝাঁপ মার, কিচ্ছু হবে নি, আমি আছি তো। আমি তো তাই ঝাঁপ মারতে গেলাম। বলে ফুলকি ভয়ে কেঁদে ফেলল। ফুলকির কথা শুনে কনক দেবী ফুলকিকে জড়িয়ে ধরে ইষ্ট নাম করতে লাগলেন। রতি আর লক্ষ্মীর মুখও শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। মেয়ে বলে কি, এও কি সম্ভব? লক্ষ্মী তো রতির সামনেই, হ্যাঁ রতির সামনেই রান্নাঘরে কাজ করছিল। এত কথার আওয়াজে হারুর ঘুম ভেঙে গেছে। সে ঘুম ভেঙে উঠতেই এত সবাইকে দেখে আর ফুলকিকে কাঁদতে দেখে ভয় আর ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে? বোন কাঁদছে কেন? সবাই এই ঘরে কেন? ঠাকুমা কি হয়েছে? কনক দেবী জোর করে মুখে হাসি ফুটিয়ে বললেন, কিচ্ছু না বাপ, তুই ঘুমা। ফুলকি স্বপন দেখে ভয় পেয়েছে তো তাই। হারু নিশ্চিন্ত হয়ে বোনের দিকে একটা তাচ্ছিল্য দৃষ্টি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। কনক দেবী ফুলকিকে শান্ত করে দাদার পাশে শুয়ে দিলেন আর বলে দিলেন, কখনো কেউ ডাকলে যাবি নে, যদি কেউ অমন করে ডাকে আমায় ডাকবি, তখনই মোটে যাবি নে, মনে থাকবে। ফুলকি ঘাড় নেড়ে হ্যাঁ বলল। ফুলকিকে শুয়ে সবাই বাইরে আসতেই লক্ষ্মী কপাল চাপড়ে দাওয়াতে বসে পড়ল। কি সর্বনেশে কাণ্ড হচ্ছে গো, আমি তো বুঝতে পারছি না কোন অপদেবতা এলো গো। হায় হায় হায়, আমার সংসারে আগুন দিচ্ছে গো। কনক দেবী বললে, ওরে রতি, যা যা বাপ, আর দেরি করিস নে, শিগগির কানাই বামুনকে খবর দেয়। পুজো না করলি কি কাণ্ডটা হবে বুঝছিস তো? যা লো যা। রাতে কনক দেবীর মোটে ঘুম আসতে চায় না। পূর্ণিমা এলে বাতের ব্যথাটা বাড়ে। বউটা তেল হলুদ লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু তাও খুব একটা আরাম হচ্ছে না। তার উপর আবার এই অপদেবতার চিন্তা মাথায় ঘুরঘুর করেই যাচ্ছে।
চিন্তাতে খালি এপাশ ওপাশ করছেন তিনি। চোখ বুঝে খুলে বসে শুয়ে এপাশ ওপাশ করেই যাচ্ছেন। হঠাৎ বুঝলেন একবার কলঘরে যেতেই হবে, চেপে থাকতে পারেন না, বয়স হয়েছে। পাশে নাতি নাতনি দুটো অকাতরে ঘুমোচ্ছে, মুখ হাঁ করে। একবার তাদের দেখে নিয়ে সে কল খুলে বাইরে এলেন তিনি। বাইরে জ্যোৎস্নায় চারিদিক ধুয়ে দিচ্ছে। উঠোনে সবে পা রেখেছেন এমন সময় দেখলেন উঠোনের পাশে টগর গাছটার নিচে কি যেন একটা, একটু এগিয়ে গিয়ে দেখলেন কে যেন পিছন ফিরে বসে রয়েছে উবু হয়ে। শরীরটা কেমন যেন করে উঠল তার। একে তো কলঘরে যেতেই হবে, তার উপর চোখের সামনে এই দৃশ্য। তিনি গলাটা একটুখানি উঁচু করে ডাকলেন, কেলা। কোনো সাড়া নেই। তার কেমন যেন মনে হলো। তিনি একটু এগিয়ে গিয়ে দেখলেন বউটা উবু হয়ে বসে কি একটা করছে। তিনি আবার ডাকলেন, কে? বউ? তা পেট চাপ পেয়েছে তো কল ঘরে না গিয়ে গাছতলে বসলি কেন? এ তোর কেমন দাঁড়া আক্কেল বল দিনি? তাও কোনো সাড়া নেই। কনক দেবী আর চাপতে পারছেন না। এবার কলঘরে না গেলে কাপড় নোংরা হবে। অথচ গাছতলে কে তা না দেখেও যেতে পারছেন না। এবার তিনি বউটার একদম কাছে গিয়ে দাঁড়ালেন। শুনতে পেলেন কি একটা আওয়াজ আসছে। কেউ কিছু কচ কচ করে চিবুলে যেরকম আওয়াজ আসে ঠিক সেই রকম। তিনি একদম বউটার পিছনে গিয়ে দাঁড়ালেন। তারপর ঝুঁকে পড়ে বউটার ঘাড় ধরে একটু ঝাঁকালেন। কি করিস লো বউ? অমনি বউটা পিছন ফিরল। কিন্তু কিন্তু এটা কে? এ কোন লক্ষ্মী? সারা মুখে রক্ত লেগে, চোখগুলো পুরো সাদা, কালো মনির লেশ মাত্র নেই। কনক দেবী বিস্ফারিত দৃষ্টিতে দেখলেন লক্ষ্মীর হাতে ধরা একদলা কাঁচা মাংস। সে মুখ দিয়ে কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, বিকট কচ কচ আওয়াজ করে। কনক দেবীর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তিনি পিছোতে গিয়ে পড়ে গেলেন। লক্ষ্মী চিবোতে চিবোতে রক্ত মাখা দাঁতগুলো বার করে হিহি করে হাসতে লাগলো আর মাংস ছিঁড়ে খেতে লাগলো। তারপর উবু হয়ে বসেই পা বাড়িয়ে বাড়িয়ে এগিয়ে এলো কনক দেবীর দিকে। কনক দেবীর মুখ দিয়ে গো গো আওয়াজ বেরোচ্ছে। তিনি পিছোতে গিয়েও পারলেন না। লক্ষ্মী কনক দেবীর একদম মুখের কাছে গিয়ে হাতে ধরা মাংসের ডেলাটা বাড়িয়ে দিল তার দিকে। ভয়ে আতঙ্কে কনক দেবী চিৎকার করতে চাইলেন, কিন্তু মুখ দিয়ে অদ্ভুত গো গো ছাড়া কিছুই বেরোলো না। তিনি বুঝতে পারলেন একটা গরম জলের ধারা তার পা বেয়ে কাপড় ভিজিয়ে দিয়ে নিচে নামছে। লক্ষ্মী তারপর মুখটা কনক দেবীর মুখের কাছে এনে ফিসফিস করে বলল, সবাই মরবে, সবাই, কেউ বাঁচবে না, কেউ না। বলে বিকট আওয়াজ করে হাসতে লাগলো, আকাশ মাটি কাঁপিয়ে। প্রচণ্ড আতঙ্কে জ্ঞান হারালেন কনক দেবী। রোজ আলো ফোটার আগেই ওঠার অভ্যাস ময়নার। কাক ভোরে উঠোন ঝাড় দিয়ে নিকিয়ে তারপর সে গোয়াল ঘরে যায় দুধ দুইতে। দুধের গায়ে ঠুমরির ভরসাতেই তাদের সংসার চলে। ভগবানের কৃপায় ঠুমরি দুধও দেয় ভরিয়ে। সেই দুধ দুইয়ে তারপর কানেস্তারা করে বাড়ি বাড়ি দিয়ে আসে ধীরু।
যতক্ষণে ময়না দুধ দোয়ায় ততক্ষণ ধীরু ঘুম থেকে ওঠে, মুখ হাত ধুয়ে উনুন ধরিয়ে দেয়, তারপর দুধের কানেস্তারা নিয়ে বেরোয়। আজকে উঠতে একটু দেরি হয়ে গেল তার। ধর্মর করে উঠে দেখলো আলো ফুটতে শুরু করে দিয়েছে। নিজের মনেই নিজেকে খানিকটা সাপান্ত করে চুলটা খোপা করতে করতে উঠোনে বেরিয়ে এলো সে। ঝটপট উঠোন নিকিয়ে তারপর গোয়াল ঘরের দিকে গেল। গোয়াল ঘরটা পুরো বেড়ার ছাউনি দিয়ে ঘেরা, ধীরুই বানিয়েছে। ঠুমরি ছাড়াও আরও একটা গাই আছে, হেদো। তবে কিছুদিন যাবৎ হেদোকে পাশের গ্রামের বাপের বাড়ি রেখে এসেছে। পোয়াতি গাই, ওই বাড়ির থাকলে যত্ন পাবে ঠিকঠাক। তবে ঠুমরির মতো হেদো অতটা দুধেল নয়। আপাতত গোয়ালে ঠুমরি একা। গোয়ালের দরজাটা ঠেলে খুলতেই বিভৎস চিৎকার বেরিয়ে এলো ময়নার গলা দিয়ে। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। ক্রমাগত চিৎকার করতে করতে মাটিতে বসে পড়ল সে ধপ করে। সেই গগনভেদী চিৎকারে ধীরু ছুটে এলো। শুনছিলেন স্যাটারডে সাসপেন্স, গল্প আয়না, রচনা সম্পূর্ণা সোম। গল্পে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন কথক রাতুল এবং সপ্তদীপা, লক্ষ্মী সপ্তদীপা, রতি রাজু, কনকবালা দেবী সম্পূর্ণা, হারু শিশু শিল্পী শ্রেয়ান, হরি রাতুল, হরির বউ সপ্তদীপা। গল্পের শব্দ আবহ রাতুল। আন্তরিক ধন্যবাদ সকল শিল্পীবৃন্দকে এই উদ্যোগে পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হবে স্যাটারডে সাসপেন্স।